আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বিশ্বাসঘাতকতা করে দখলে নেয়া বালুচিস্তানকে পাকিস্তান আর সঙ্গে রাখতে পারছে না। 1947 সালের স্বাধীনতার পর কালাতের যে খানের সাথে পাকিস্তানের চুক্তিভঙ্গ এবং সামরিক বলপ্রয়োগের মাধ্যমে বালুচিস্তানকে অন্তর্ভুক্ত করার যে ঐতিহাসিক অসন্তোষ, তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বালোচ জাতীয়তাবাদের জন্ম দিয়েছে। 71-এ ভেঙে গিয়েছিল পাকিস্তান প্রথমবার, বেরিয়ে যায় পূর্ব পাকিস্তান, আর এবার চলে যাওয়ার মুখে বালুচিস্তান। বর্তমানে পাকিস্তানে 4টি প্রদেশ রয়েছে। এগুলোর নাম হলো পাঞ্জাব, সিন্ধ, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান বা বালুচিস্তান। আয়তনের ভিত্তিতে ক্রম হচ্ছে বালুচিস্তান সবচেয়ে বড়, যা কিনা মোট পাকিস্তানের যে আয়তন তার 42% একাই বালুচিস্তানের। এরপরে আয়তনের দিক দিয়ে দ্বিতীয় বড় প্রদেশ হচ্ছে পাঞ্জাব, তারপরে সিন্ধ এবং সবশেষে খাইবার পাখতুনখোয়া। লোকসভার ভিত্তিতে, লোকসংখ্যার ভিত্তিতে সবথেকে বেশি লোকসংখ্যা হচ্ছে পাঞ্জাবে, তারপর সিন্ধ, তারপর খাইবার পাখতুনখোয়া এবং সবশেষে পাকিস্তান। পাকিস্তানের মানচিত্রের দিকে তাকান একবার, ওই যে সবুজ রঙের অংশটি দেখছেন, এর নাম হলো বালুচিস্তান। এর ওপরে নীল রঙের যে অংশটি দেখছেন, এই জায়গাটি হলো খাইবার পাখতুনখোয়া প্রদেশ। সেখানকার অধিবাসীরাও পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হতে চাইছে, স্বাধীনতার লড়াই লড়ছে তারাও। তবে বালুচিস্তানের অধিবাসী বালোচরা তাদের স্বাধীনতা যুদ্ধকে যে উচ্চতায় নিয়ে পৌঁছে দিয়েছে, সেই উচ্চতায় এখনো সেখানকার অধিবাসী পাঠান বা পাশতুনরা, মানে ওই যে যেটা খাইবার পাখতুনখোয়ার যারা অধিবাসী তাদেরকে পাঠান বলা হয়, বিখ্যাত পাঠান বা পাশতুন বলা হয়, তারা কিন্তু এখনো তাদের লড়াইটা সেই জায়গায় নিয়ে পৌঁছতে পারেনি। আমাদের এখনকার আলোচনা বালোচ বা বালুচিস্তানের মূলবাসীদের স্বাধীনতার সংগ্রামকে নিয়ে। গত 3রা ডিসেম্বরে বালোচ বিদ্রোহীরা পাকিস্তান সেনাবাহিনীর ওপর বিরাট আকারের আক্রমণ চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এই আক্রমণের ব্যাপকতা ও এর অভিঘাত কিভাবে আসিম মুনিরের ক্ষমতার ভিত কাঁপিয়ে দিয়েছে এবং পাকিস্তানকে কিভাবে ঝাঁকিয়ে দিয়েছে বলবো সেই বিষয়টি। সাম্প্রতিককালে বালোচ বিদ্রোহীরা পাকিস্তান সেনাবাহিনীর ওপর যে বড় ধরনের আক্রমণ চালিয়েছে, তার ব্যাপকতা এবং এর রাজনৈতিক অভিঘাত সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ক্ষমতার ভিত্তিকে বেশ কয়েকটি কারণে দুর্বল করে দিয়েছে। আক্রমণের ব্যাপকতা ও কৌশলগত দিক নিয়ে কথা বলতে গেলে বলতে হয় যে বালোচ লিবারেশন আর্মি বা BLA এবং অন্যান্য যে মুক্তিকামী গোষ্ঠীগুলি যারা স্বাধীনতার লড়াই লড়ছে, তাদের করা আক্রমণগুলি সাম্প্রতিক মাসগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই আক্রমণগুলোতে বিপুল সংখ্যক পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছে। জুলাই 2025-এর একটি আক্রমণের কথা ধরুন না কেন, সেখানে 29 জন সৈন্য একদিনে নিহত হয়, যা সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর অন্যতম বড় আঘাত। বিদ্রোহীরা রেল লাইন উড়িয়ে দেয়া, যেমন ওই জাফর এক্সপ্রেস ছিনতাইয়ের কথা আপনাদের হয়তো মনে আছে কয়েক মাস আগে, সুসংগঠিতভাবে বিভিন্ন সেনাঘাঁটিতে হামলা চালানো, এমনকি ফিদাইন বা মহিলা আত্মঘাতী হামলাকারী ব্যবহার করার মতো সফিস্টিকেটেড ট্যাকটিক্স বা উন্নত কৌশল এখন বালোচ বিদ্রোহীরা ব্যবহার করছে। বিদ্রোহীরা একযোগে একাধিক জায়গাতে হামলা চালিয়ে প্রমাণ করছে তাদের ক্ষমতা কতখানি। যেমন 2025-এর মে মাসে 39টি জায়গায় একসঙ্গে তারা হামলা চালিয়েছে। তারা সামরিক স্থাপনা ধ্বংস করেছে এবং সাময়িকভাবে গুরুত্বপূর্ণ এলাকা দখল করার মতো কাজ করে পাকিস্তান সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের ওপর বিরাট বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। এবং তাদের এই যে মুক্তিকামী যে বিদ্রোহীদের এই লড়াই জনগণের মধ্যে ব্যাপক
মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার করেছে। এই ক্রমবর্ধমান বিদ্রোহ জেনারেল আসিম মুনিরের ক্ষমতার ভিত এবং তার নেতৃত্বে থাকা সামরিক প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে মারাত্মক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদেশগুলির একটিতে, যা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ধরনের বড় আকারের বারবার ও সুসংগঠিত হামলা ঘটলে তা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে জেনারেল মুনিরের সামরিক দক্ষতা কতখানি তার উপর সরাসরি প্রশ্ন তোলে, আর তা তুলেছেও ইতিমধ্যে। পাকিস্তান সেনাবাহিনী ঐতিহ্যগতভাবে দেশের রক্ষক হিসেবে নিজেদের তুলে ধরে, কিন্তু নিজেদেরই ভূখণ্ডে, বিশেষত বেলুচিস্তানে সামরিক বাহিনীর ব্যাপক হতাহত হওয়া এবং বিদ্রোহীদের কৌশলগত সাফল্য এই আখ্যানকে দুর্বল করে দিচ্ছে। বালোচ বিদ্রোহের এই সাফল্যের পরিণামে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির বিরাট রাজনৈতিক ও কূটনৈতিক চাপের মধ্যে পড়েছেন। পাকিস্তানের বর্তমান বেসামরিক সরকার সামরিক বাহিনীর সমর্থনে ক্ষমতায় আছে, আর সেই সামরিক বাহিনীর দুর্বলতা সেই সরকারের স্থিতিশীলতাকেও প্রভাবিত করছে, যা পরোক্ষভাবে জেনারেল মুনিরের রাজনৈতিক নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ দিয়েছে। এর বড় প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। উন্নয়ন পরিকল্পনায় ব্যাপক স্থবিরতা এসেছে। বালুচিস্তানে চলমান বিদ্রোহের কারণে সিপিইসি চায়নার প্রকল্পগুলি, তাদের উদ্যোগগুলি বারবার বাধাগ্রস্ত হচ্ছে। চীনা সৈন্যরাও মারা যাচ্ছে, চীনা কর্মচারী মারা যাচ্ছে। এই অর্থনৈতিক ব্যর্থতাগুলো সরাসরি সামরিক নেতৃত্বের দিকে আঙুল তোলে, কারণ তারাই এই প্রকল্পগুলির নিরাপত্তা দিতে ব্যর্থ। কূটনৈতিক ব্যর্থতাও আছে। যদিও আমেরিকা বিএলএকে মানে বালুচিস্তান লিবারেশন আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে, তবুও অভ্যন্তরীণ বিদ্রোহের ক্রমবর্ধমান তীব্রতা আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের নিরাপত্তা দুর্বলতাকেই তুলে ধরছে। বিদ্রোহ রুখতে আসিম মুনির পাকিস্তানকে একটি কঠোর রাষ্ট্র বা হার্ড স্টেট, তাতে সে হার্ড স্টেটে পরিণত করার আহ্বান জানিয়েছেন এবং বিদ্রোহ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। এই ধরনের কঠোর দমন পীড়ন নীতি বালোচ জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে তুলছে এবং বিদ্রোহের যে মূল কারণ রাজনৈতিক বঞ্চনা ও সম্পদের অসম বন্টনের যে অভিযোগ, সেই অভিযোগকে আরো বেশি করে প্রমাণিত করছে। পাকিস্তানের সামরিক প্রধান কেবল একজন সামরিক নেতা নন, তিনি দেশের রাজনৈতিক ক্ষমতার প্রধান নিয়ন্ত্রণ করেন তিনি। বালুচিস্তানের এই ব্যর্থতা জনগণের চোখে তার ক্ষমতা ও প্রতিরোধ্যতার ধারণাকে ভেঙে চুরমার করে দিচ্ছে, যা তার সার্বভৌম ক্ষমতার প্রতীকী ভিত বা সিম্বলিক বেস অফ পাওয়ার সেটাকে নাড়িয়ে দিচ্ছে। সংক্ষেপে বালুচ বিদ্রোহীদের প্রতিটি বড় আক্রমণ জেনারেল আসিম মুনিরের ভাবমূর্তি এবং ক্ষমতার উপর একটি করে আঘাত, যা পাকিস্তানের অন্যতম প্রধান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সামরিক প্রতিষ্ঠানের দুর্বলতা প্রমাণ করে। আসিম মুনির কিভাবে বালুচ স্বাধীনতা যুদ্ধ প্রতিহত করার চেষ্টা করছেন, তার সাফল্যের সম্ভাবনা ক্রমশ কমে আসছে। কেন? কারণ জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনী বালুচদের স্বাধীনতা যুদ্ধ প্রতিহত করার জন্য মূলত দমনমূলক ও সামরিক কৌশল অবলম্বন করেছে। তবে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধান না করে কেবল সামরিক শক্তি প্রয়োগ করায় পাকিস্তান আরও এগিয়ে চলেছে চূড়ান্ত ব্যর্থতার দিকে। আসিম মুনিরের বিদ্রোহ দমন কৌশলটা কি? জেনারেল আসিম মুনির এবং পাকিস্তান সামরিক বাহিনী যেসব উপায়ে বালুচ বিদ্রোহ মোকাবিলার চেষ্টা করছেন, সেগুলো হলো কঠোর সামরিক অভিযান ও দমন নীতি, সরাসরি সামরিক প্রতিক্রিয়া, সেখানে বালুচ লিবারেশন আর্মি বা অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর বড় আক্রমণের জবাবে ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে, বিদ্রোহীদের শক্ত ঘাঁটি চিহ্নিত করে তাদের ওপর আঘাত আনা এবং অবিলম্বে পাল্টা জবাব দেওয়া হচ্ছে। এর থেকে সবথেকে বড় যে মানবাধিকার লঙ্ঘন এবং অন্যান্য ঘটনা, সেটা হচ্ছে গুম,
যে বাংলাদেশে শেখ হাসিনা গুম করছিলেন বলে এত লড়াই, এবং তার জন্য আমেরিকার চোখে ঘুম ছিল না, ডিপ স্টেট একেবারে ভেঙে পড়ছিল, সেখানে এখানে সামরিক বাহিনী পাকিস্তানে এবং তাদের সামরিক বাহিনীর সাথে যে ডেথ স্কোয়াড, তারা বালুচ অ্যাক্টিভিস্ট, ছাত্র, এমনকি সাধারণ নাগরিকদের জোর করে তুলে নিয়ে যাওয়া এবং বিচার বহির্ভূতভাবে হত্যা করছে তাদেরকে। এই কৌশলটি বালুচ জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করছে। সেখানে দেখা যাচ্ছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদের বাড়ির মানুষরা জানেন না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং তারপরে শেখ হাসিনার আমলে তো তাদের অনেকেই বাঁচিয়ে রাখা হতো, গুম করে মেরে ফেলা হয়নি। এখানে তাদেরকে ছিন্ন ভিন্ন দেহ চারিদিকে ফেলে দেয়া হচ্ছে। জেনারেল মুনির প্রকাশ্যে এবং সামরিক মহড়ায় কঠোর ভাষায় বক্তব্য দিয়ে বালুচ বিদ্রোহীদের প্রতি শূন্য সহনশীলতার মানে জিরো টলারেন্সের বার্তা দিচ্ছেন। তিনি বলছেন যে বালুচিস্তান পাকিস্তানের গর্ব, কিন্তু বালুচিস্তান হলো সিপিইসি প্রকল্প চীনের, তার মূল কেন্দ্র। বিশেষ করে ওই যে গোয়াদার বন্দর বলা হয়, সেটা কিন্তু ওই বালুচিস্তানেই। সামরিক বাহিনীর একটি বড় লক্ষ্য হলো এই অর্থনৈতিক করিডোরের অবকাঠামো ও চীনা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, যা চীনের সাথে পাকিস্তানের কৌশলগত সম্পর্ক বজায় রাখার জন্য অপরিহার্য। এবার বিদ্রোহের অভ্যন্তরীণ কারণগুলো হচ্ছে সম্পদের শোষণ, রাজনৈতিক বঞ্চনা। সেটা স্বীকার না করে পাকিস্তান সেনাবাহিনী তারা অভিযোগ করছে যে ভারত সমেত বিদেশি শক্তিগুলো নাকি এইসবগুলো করছে, প্রক্সি ওয়ার চালাচ্ছে এবং বিদ্রোহকে উস্কে দিচ্ছে। এর মাধ্যমে তিনি ব্যর্থতার দায় আন্তর্জাতিক শত্রুদের ওপর চাপিয়ে অভ্যন্তরীণ সমর্থন আদায়ের চেষ্টা করছেন। জেনারেল মুনিরের কঠোর সামরিক অভিযানের ফলে তার বালুচিস্তানকে দখলে রাখার কিংবা বালুচিস্তানকে কাছে রাখার যে সম্ভাবনা, সেটা ক্রমশ কমে আসছে। আর এই ব্যর্থতা যত তীব্র হচ্ছে ততই বাড়ছে বালুচ মুক্তিযোদ্ধাদের জয়ের সম্ভাবনা, এবং ততটাই বাড়ছে পাকিস্তানের টুকরো হওয়ার সম্ভাবনা। খাইবার পাখতুনখোয়ার যে পাঠান বা পশতুন, তারাও বিদ্রোহ করছে। ঘরের মাঠে নাজেহাল পাকিস্তান এরই মধ্যে পরিকল্পনা নিয়েছে বাংলাদেশে নাক গলিয়ে ভারতে অস্থিরতা তৈরি করার। মোল্লাতন্ত্র ও জঙ্গিতন্ত্র দিয়ে ঘিরতে চাইছে ভারতকে। ইউনূসের সহায়তায় বাংলাদেশে জঙ্গিদের নিয়ে খোয়াব দেখছে ভারত দখল করে গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার করবে তারা। এখানে ভিখিরির স্বাদ, ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্নে রাজত্ব পাবে ভাবছে আর রাজকন্যা। এই খোয়াব ভাঙতে খুব দেরি নেই আর। তাই বলি, আগে নিজের দেশ সামলা, তারপর ভাবিস ভারতে হামলা করার কথা। কথাটা শুধু আসিম মুনির, শাহবাজ শরীফরা নন, মিয়া ইউনূস ও তার জঙ্গি চেলারাও ভুলবেন না এ কথা। আসলে ঘটনাটি কি? ফক্স নিউজে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের একটি লাইনের মন্তব্য নিয়ে আসলে গোটা দুনিয়ায় তোলপাড় চলছে। ক্রিস্টি নোম কি বলেছেন? ক্রিস্টি নোম বলেছেন যে, মানে প্রশ্নকর্তার প্রশ্নের জবাবে বলেছেন যে ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় 30টির বেশি দেশ থাকতে পারে। এ কারণেই সবাই প্রশ্ন করছেন কোন দেশগুলো আছে সেই 30+ দেশের মধ্যে, তালিকাটা কেন পাওয়া যাচ্ছে না, এটি গোপন কেন? এরকম প্রশ্ন অনেকেই করছেন। আমাদের দেশেও এই প্রশ্নটি উচ্চারিত হচ্ছে, বাংলাদেশের নামের মধ্যে আছে কিনা। আমরা সবাই জানি যে ট্রাম্প প্রশাসন ইতিপূর্বে 12টি দেশকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে এবং 7টি দেশকে দিয়েছে আংশিক নিষেধাজ্ঞা, মোট 19টি দেশ। এগুলো যেমন হচ্ছে আফগানিস্তান, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া, মানে যুদ্ধাক্রান্ত বা অস্থির দেশগুলো। মানে এখানে আরো কিছু নাম আছে, যেমন মিয়ানমার, চাদ, কঙ্গো, এরিত্রিয়া, হাইতি, ইরান, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান, ভেনিজুয়েলা, আরো 2টি দেশ আছে, আমি মনে করতে পারছি না। তবে যে কটি দেশের নাম বললাম, এই 19টি দেশ সংক্রান্ত যে সংবাদ, এটি পুরনো সংবাদ, আমরা অনেকেই এটি দেখেছি। তো এবার যে নতুন শব্দটি এসছে, কথাটি এসছে 30টির বেশি দেশ, এটা নিয়ে আসলে প্রশ্ন। মূলত এই যে 30টির বেশি দেশের কথা বলা হচ্ছে, এটি এখনো আন্ডার রিভিউতে আছে আমি যতদূর বুঝেছি। তারপরও এটি এখন সবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওই যে বললাম যে তালিকায় বাংলাদেশের নাম আছে কিনা, থাকতে পারে কিনা, এটা অনেকের মনে প্রশ্ন যাচ্ছে। ফক্স নিউজ স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোমকে সরাসরি জিজ্ঞাসা করেছিল 32টা দেশ
তিনি উত্তর দিয়েছেন যে আই ওন্ট গিভ দ্য নাম্বার বাট ইটস মোর দ্যান 30। আমি নাম্বার বলবো না, সংখ্যা বলবো না, কিন্তু এটা 30-এর বেশি। এটি আসলে শিরোনাম হয়ে গেছে, এটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। মানে ক্রিস্টি নোম সংকেত দিয়েছেন, কিন্তু তালিকা সম্পর্কে তিনি কোনো ধারণা দেননি। এই সংবাদটি সংবাদ মাধ্যম রয়টার্সে এসেছে, গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, অনেক জায়গায় এসেছে, কিন্তু কেউই কোনো তালিকা দেয়নি বা কোনো দেশের সুস্পষ্টভাবে নাম উল্লেখ করেনি। অর্থাৎ কি বুঝলাম আমরা, এটা এখনো ইভ্যালুয়েশন লিস্ট বলতে পারি, মানে অফিসিয়াল কোনো ব্যান লিস্ট এটা নয়, নিষেধাজ্ঞা তালিকা এটা নয়। যুক্তরাষ্ট্র আসলে কি বার্তা দিতে চেষ্টা করছে, এটা যদি আমরা একটু বুঝতে চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যুক্তরাষ্ট্র 3টা জিনিস পরীক্ষা করছে। কি কি? এক, ধরুন যে কোন দেশ অপরাধী, মানে কিসের ভিত্তিতে তথ্য, সন্ত্রাস তথ্য এগুলো শেয়ার করে না, কোন দেশগুলো। 2, কোন দেশ তাদের নাগরিকের পরিচয় যাচাই করতে পারে না। 3, কোন দেশে সরকারের স্থিতিশীলতা নেই। মোটামুটি এই প্রধান 3টি ক্রাইটেরিয়া, এর উপরে ভিত্তি করে যুক্তরাষ্ট্রের বিষয়গুলো যাচাই বাছাই করছে এবং বলছে যে দেশ এই 3 জায়গায় ফেল করবে, ব্যর্থ হবে, সেখানেই মার্কিন প্রশাসনের চোখ লাল হয়ে উঠবে বা লাল হয়ে যাবে, মানে সেখানে আসলে নিষেধাজ্ঞাটা আরোপের প্রশ্ন আসবে। কিন্তু তার মানে এই নয় যে তারা এখনই নিষেধাজ্ঞা জারি করে দিচ্ছে। এটা আসলে একটা স্ক্রিনিং ফেজ, যাচাই বাছাই এটি চলছে। ঠিক যেভাবে ট্রাম্প 2017 সালে মুসলিম ব্যান করেছিলেন, ঠিক সেই একই পদ্ধতি আবার অবলম্বন করা হচ্ছে বলে মনে করা হচ্ছে বা আমরা মনে করতে পারি। তাহলে এই যে 30-এর বেশি দেশ নাম গোপন করা হচ্ছে কেন, এরও কিন্তু একটা ব্যাখ্যা আছে। কারণ এই অংশটাই, এই তথ্যটাই সবচেয়ে স্পর্শকাতর। যুক্তরাষ্ট্র সাধারণত নাম গোপন রাখে প্রধানত 2টো কারণে। এক হচ্ছে নাম বলে দিলে সেই দেশের অপরাধ চক্র, ভিসা ওভারস্টে নেটওয়ার্ক, মানে যারা এই কাজগুলো করে থাকে, মানব পাচারকারীরা পাল্টা প্রস্তুতি নিতে পারে আগেভাগে নাম জেনে গেলে। এটি তখন মোকাবেলা জটিলতা তৈরি হয়, সংকট দেখা দেয়। 2, নাম প্রকাশ করলে কূটনৈতিক সম্পর্ক খারাপ হয় বা হতে পারে। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে ট্রাম্প চাইছেন যে সরাসরি কিছু না বলে স্ক্রিনিং এর আওতায় চলে এলে তাদেরকে কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করে এই বিষয়গুলো থেকে মুক্ত থাকার চেষ্টা করা, আমার যেটি মনে হয়। তাই তালিকা বানানো হচ্ছে, কিন্তু নামের তালিকা গোপন রাখা হচ্ছে। এখন যে কথাটি আগেও একবার বললাম, সবচেয়ে বহুল আলোচিত এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি ঝুঁকিতে আছে? এই তালিকায় কি বাংলাদেশ ঢুকতে পারে এখন বা 2 মাস পরে বা 6 মাস পরে? আমি এটা নিয়ে যতটুকু খোঁজ খবর করেছি, যে তথ্য সূত্র উৎসগুলো আমি খুঁজেছি, তার ভিত্তিতে দায়িত্ব নিয়ে বলতে পারি এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক মাধ্যম বাংলাদেশ শব্দটাই উল্লেখ করেনি। কোনো রিপোর্টে বাংলাদেশের নাম নেই, কোনো তালিকার খসড়ায় বাংলাদেশের নাম নেই। কেউ বলেনি যে বাংলাদেশ ইজ আন্ডার রিভিউ, এটিও বলেনি যে বাংলাদেশকে স্ক্রিনিং এ রাখা হয়েছে, এই কথাটি জানা যায়নি। অতএব যে গুজব ঘুরছে সেটা আসলে জিরো ক্রেডিবল সোর্স বলে আমার মনে হচ্ছে। অর্থাৎ 30+30টির বেশি দেশের নতুন তালিকা এখনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, কবে হবে এটিও নিশ্চিত নয়। একটি দেশের নামও সেখানে উল্লেখ করা হয়নি, প্রকাশ করা হয়নি। এছাড়া পুরো বিষয়টি ওই যে বললাম স্ক্রিনিং ফেজ বা অ্যাসেসমেন্ট ফেজে রয়েছে। ক্রিস্টি নোম তো আপনারা শুনলেন যে শুধু সংখ্যা বলেছেন 30-এর বেশি, কিন্তু তিনি দেশের নাম বলেননি। আর রয়টার্স বলেছে 36টি দেশ থাকতে পারে, 36টি দেশের কথা, সেটিও আসলে এ সংক্রান্ত কোনো ফাইনাল বা চূড়ান্ত তালিকা কোথাও পাওয়া যায়নি। তাই বলে খুব আনন্দিত হবার কোনো কারণ নেই, কারণ বড় সিদ্ধান্তটা আসছে বা আসবে, কিন্তু আমরা এখনো জানি না কোন দেশগুলো এর মধ্যে আছে, মানে আমাদের বাংলাদেশ সেখানে থাকবে কিনা, এটি কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না। তাই বলে আমরা ভয় পাবো না, অতি উৎসাহে আবার গা ভাসিয়েও দেব না। কিন্তু মনে রাখবো, এইরকম সংবাদ পাওয়ার পরে কোনো প্রকার গুজবে আমরা কান দেব না। আমরা গুরুত্বের সঙ্গে অপেক্ষা করব, অফিসিয়াল ডকুমেন্ট দেখতে চেষ্টা করব, ডিএইচএস অ্যানাউন্সমেন্ট কি, সেটি ডিএইচএস মানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, তাদের কোনো ঘোষণা আছে কিনা সেটি আমরা দেখব, অথবা হোয়াইট হাউসের কোনো প্রক্লেমেশন ছাড়া আমরা এগুলোকে আমলে নেব না। তালিকা প্রকাশ যদি হয় নিশ্চয়ই আমরা খোঁজ খবর পাবো এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করে আপনাদেরও জানাতে চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আল্লাহ।